নমস্কার, আমি আচার্য পলাশ। মায়ানতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। গ্লোব টিভির পর্দায় প্রতিদিন সন্ধ্যা 5:55 এবং সকাল 11:40 অর্থাৎ দুপুর 11:40 আমার অনুষ্ঠান থাকে। এখন আমি দর্শকদের উদ্দেশ্যে যে অনুষ্ঠান করছি বর্তমানে, লোকনাথ বাবা ব্রহ্মচারীর তার জীবন কাহিনী এবং তার বাণী, তার সঙ্গে ঘটে যাওয়া যে সমস্ত ঘটনা ভক্তদের সম্পর্কে, সেইগুলো নিয়ে আমি অনুষ্ঠান করছি। আজকের পর্ব হচ্ছে 14 নম্বর পর্ব, এপিসোড 14। সেদিনকার একটা বিশিষ্ট ঘটনা বলি, যে মানুষ যখন অহংকারী হয়ে যায় তখন তার পতন ঘটে, এটা সবাই জানে। অহংকার বহু প্রকার হতে পারে। কারুর অর্থের অহংকার, কারুর ক্ষমতার অহংকার, কারুর আবার জ্ঞানের অহংকার। তো অহংকার আবার অনেকের অহংকার প্রচন্ড পরিশ্রম করতে পারে, তার অহংকার। অনেকের যে বংশে জন্মগ্রহণ করেছে তার অহংকার, আবার অনেকের স্বামী খুব বড় বলে তার অহংকার। তা এক এক ব্যক্তির এক এক রকম অহংকার থাকতে পারে। তা এইখানে এক ব্যক্তির অহংকার, সে নিজেকে ঈশ্বর ভাবছিল, সেটাই বাবা লোকনাথ কিভাবে খণ্ডন করেছিল সেই বাণীতেই আসবো, কিভাবে তাকে দিক নির্ণয় পরামর্শ দিয়েছিল। সাধন পথে অগ্রসর হওয়ার মুখে রাজমোহন চক্রবর্তী নামে একজন ব্যক্তি নানা রকম বিভ্রান্তি জন্মে তার মনে। রাজমোহন চক্রবর্তী মহাশয় বিভিন্ন সাধু এবং তাদের কাছে দীক্ষা নেবার পর, যোগ সাধনা কিছুটা শেখার পর, সে যখন যোগ সাধনায় নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করলো, তখন তার এই রকম বিভ্রান্তিমূলক আচরণ কিছু ঘটে, যেটা দেখে লোকসমাজের লোকেদের মনের পীড়া উৎপন্ন হয় এবং তাদের মনের মধ্যে একটা কষ্ট জন্মায়। উগ্র ও জ্ঞান অভিমানী, মানে উনি প্রচন্ড জ্ঞানী রাজমোহন চক্রবর্তী। এই জ্ঞান, বললাম এক একটা মানুষের এক একটা জ্ঞান থাকে। তো উগ্র জ্ঞানাভিমানী ভক্তিতে প্রায় তিনি বলতেন, শালগ্রাম শিলা কে আমি কেন পুজো করব? কেন আমি শালগ্রাম শিলাকে নারায়ণ বিষ্ণু বলে পুজো করব? তার মধ্যে এমন কি মাহাত্ম্য আছে? তার প্রশ্ন এটাই, যে একটা শিলাকে সে কেন পুজো করবে? ওটা একটা পাথরের টুকরো ছাড়া কিছুই নয়। তাই একদিন রাজমোহন চক্রবর্তী এমন একটা ঘটনা জনসমক্ষে ঘটিয়ে ফেললেন। সে কি করলেন? শালগ্রাম শিলার উপর পা দিয়ে উঠে দাঁড়ালেন, বললেন, কে নারায়ণ, কে বিষ্ণু? আমি স্বয়ং ঈশ্বর। পবিত্র শিলার উপর তিনি একদিন পা দিয়ে দাঁড়ালেন চক্রবর্তী মহাশয়, তাতেও তার কিছু কোন রকম ভ্রুক্ষেপ নেই। আশেপাশের লোকজন এবং তার বাড়ির লোকজন এটা দেখে খুবই অনুতপ্ত হলো। তখন কয়েকজনের পরামর্শে তারা তখন তাকে লোকনাথ বাবার কাছে নিয়ে গেলেন। অবশ্যই রাজমোহন চক্রবর্তীকে বলা হয়নি যে কার কি কারণে তাকে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে। আবার লোকনাথ বাবাকেও তার সম্বন্ধে আগে কিছু বলা হয়নি। এমন একদিন তার বাড়ির লোকেরা তাকে লোকনাথ বাবার কুঠিরে নিয়ে উপস্থিত করেন। মহাপুরুষের নিকট এই ব্যক্তির সম্মুখে কিছুই বলা হয়নি আগে থেকেই, কিন্তু তাকে দেখা মাত্র লোকনাথ বাবা গর্জে উঠলেন। আশ্চর্য একটা বিষয়, যে লোকনাথ বাবাকে আগে থেকে কিছু বলা না সত্ত্বেও লোকনাথ বাবা কেন গর্জে উঠলেন? বাবা বলেন, আমার কাছে তো কত দিকের কত লোক আসে, কত লোক কত রকমের ফল পাচ্ছে, কিন্তু আমি কখনো তোর মতো নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করছিস এই রকম লোক আর দেখিনি, আর নিজেই নিজের ইষ্টকে অপমান করছিস। রাজমোহন চক্রবর্তী অবাক হলেন এবং তার বাড়ির লোকেরা অবাক হলেন। বাবা বলেন, তুই তো শালগ্রাম শিলার উপর পা দিয়ে দাঁড়িয়ে নিজেকে ঈশ্বর বলতে আরম্ভ করেছিস, তাহলে আমার কাছে আসার কি দরকার তোর?
এই কথা বলার সঙ্গে সঙ্গে বাবা ধ্যানমগ্ন হলেন। বাবা যখন ধ্যানমগ্ন হতেন তখন তার দুটি নয়ন এই নাকের বরাবর চলে আসতো, তখন তিনি ত্রিনয়ন দিয়ে দর্শন করতেন। রাজমোহন চক্রবর্তী এই রকম অবস্থায় সঙ্গে সঙ্গে বাবার চরণের ওপর সাষ্টাঙ্গে প্রণাম করেন এবং তার বাড়ির লোকেরাও সেই একইভাবে প্রণাম করেন। কিভাবে বাবা এই কথাগুলো জানলেন? এই হচ্ছে যোগবল। এইবার শালগ্রাম শিলার উপর পা দিয়ে লোকের মনে কষ্টের কারণ হোস, বাবা এটাও বললেন। বাবা লোকনাথ রাজমোহন চক্রবর্তীকে চৈতন্য দান করেন। এরপর রাজমোহন বুঝতে পারে তার অন্যায় যেটা হয়েছে সেটা ক্ষমার অযোগ্য। পাপ করেছেন রাজমোহন বুঝতে পারেন। এবার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসছে বলে সে দিকে দিকে বাবার নাম ছড়িয়ে দেয়। বলেন, লোকনাথ বাবা স্বয়ং নারায়ণ, তিনি জীবরূপে শিব। কারণ রাজমোহন চক্রবর্তী যোগ সাধনা কিছুটা জানতেন তার গুরুর কাছ থেকে। যোগ সাধনা এমন একটা জিনিস, যে কোনো জিনিসকে চুষে নেওয়া যায় এই যোগ সাধনার মধ্যে। কোন দেব বা দেবীর তার শক্তিকেও হরণ করে নেওয়া যায় এই যোগ সাধনার মধ্যে। এবার সেই যোগ সাধনায় আমি আসছি, তার আগে কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অঞ্জন দে বলছি, নদিয়া থেকে। অঞ্জন দে, নদিয়া থেকে। বলুন, কি জানবেন? এখন আমি একটা বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাই, তো আমি বলছি কি ধরনের ব্যবসা করলে আমার পক্ষে অনেক উপকারিতা হবে। কি ধরনের বিজনেসের সঙ্গে যুক্ত হতে চাইছেন আপনি? আমি ওই শেয়ার মার্কেট বা যে কোনো শেয়ার মার্কেটের সঙ্গে পার্টনারশিপ করতে চাইছেন কারোর সঙ্গে, তাই তো? হ্যাঁ, শেয়ার মার্কেটে কি চলছে আমার? আচ্ছা, কত টাকা ইনভেস্ট করা আছে শেয়ার মার্কেটে? না, এখন তো প্র্যাকটিস করছি। মানে কত টাকা ইনভেস্ট করবেন বলে চিন্তা করেছেন? ইনভেস্ট মোটামুটি 50,000। 50,000। আচ্ছা, জন্ম তারিখ বলুন আপনার। 12/5/2000। টাইম? টাইম হচ্ছে 7:32 সকাল। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? নদিয়া, নদিয়া। নদিয়া। শুক্রবার জন্মবার? শুক্রবার। শুক্রবার জন্মবার। এখানে যেটা দেখতে পাচ্ছি, মিথুন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। বাহ, খুব ভালো। দেখো বাবা, শেয়ার মার্কেটের কাজ তুমি করতে পারো, অত অসুবিধে খুব যে হবে তা নয়, তবে কিছুটা দিন একটু স্ট্রাগলিং চলবে। আচ্ছা, ঠিক আছে? একদম যে খারাপ হবে এটা বলা যাচ্ছে না। এটা কি প্রফিট হবে? সেই রকম ভাবে আশানুরূপ না হলো লসও হবে না খুব একটা। আচ্ছা, ঠিক আছে। জয় মা। দর্শক বন্ধু, আমি প্রত্যেককেই সহযোগিতা করি। যারা ফোন করতে চাইছেন গ্লোব টিভির পর্দায় দেখুন, সরাসরি ফোন করার জন্য দুটি নাম্বার রয়েছে, 9836955394 এবং 9836396305। দুটি বুকিং নাম্বার। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের কাছে। সেখানে আমার গৃহ মন্দির, সেখানেই বাসগৃহ। সেখানে মঙ্গল, শনি, রবিবার পাবেন। আর পাবেন হচ্ছে বুধবার দিন পাবেন হচ্ছে ব্যারাকপুর, শুক্রবার দিন হাওড়া ময়দান। অমাবস্যায় তারাপীঠ থাকি, আর অমাবস্যার আগের দিন থাকি বর্ধমানে। প্রতিটা মানুষের একটা নিজস্ব চিন্তাধারা, ভাবধারা থাকে। এই যে হঠ যোগ, এই যোগ শক্তির দ্বারা যে কোনো মানুষের এবং ঈশ্বরেরও পর্যন্ত ঊর্জা শক্তিকে চুষে নেওয়া যায়। সেই যোগ সাধনা শেখার পর রাজমোহন চক্রবর্তী যখন ঈশ্বরকে নিজের কাছে টানতে আরম্ভ করলেন, তারপর নিজেকে তিনি ঈশ্বর ভাবলেন। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি নদিয়া থেকে বলছি, একটু মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। কি নাম? জয়িতা কুন্ডু। জন্ম তারিখ? 6 নভেম্বর 2008। টাইম? 5:50। সকাল? বিকাল, সন্ধ্যা। বয়স কত হলো? এই 16+। আপনার? না, মেয়ের সম্বন্ধে বলছি। সেটাই তো বলছি, মেয়ের নাম জয়িতা। জয়িতা। আপনার নাম কি?
YEETA। আপনার নাম কি? আমার নাম চম্পা কুন্ডু। আচ্ছা, জন্মস্থান কি নদিয়া? হ্যাঁ, নদিয়া রানাঘাট। আচ্ছা, বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ। প্রশ্ন করুন, কি প্রশ্ন? পড়ার সম্বন্ধে একটু শুনতাম, ভবিষ্যৎ সম্বন্ধে। ভবিষ্যৎ তো বিশাল বড়, অত শুনে লাভ নেই, পড়াশোনার সামনে। কোন ক্লাসে পড়ছে? ক্লাস 10, 11? এবার মাধ্যমিক দেবে, কি করলে ভালো হবে? মাধ্যমিক দেবে, তাই তো? ভেরি গুড। তো দেখো মা, যেটা দেখতে পাচ্ছি তোমার মেয়ের এখানে মাধ্যমিক যে এডুকেশন খুব যে খারাপ হবে তা নয়, ঠিক আছে? ভালোই হবে মাধ্যমিক পরীক্ষা। হুম। বর্তমান যে দশা দিয়ে যাচ্ছে সেটা রাহুর মহাদশা এবং বুধের অন্তর্দশা, সুতরাং 2025 সাল অব্দি একটা ভালো সময় তোমার মেয়ের চলছে, পড়াশোনার জায়গায় কোনো রকম অসুবিধে নেই, হুম। ঠিক আছে? হ্যাঁ। মেয়েটা খুব চঞ্চল, ডিসিশন নিতে সমস্যা হয়, খুব ছটপটে, সিদ্ধান্ত নিতে ভুল করে, হ্যাঁ, সুতরাং হ্যাঁ। অস্থির, খুব খুব টেনশন করে, সবকিছুতে টেনশন। কি করে বললাম? তুমি তো নদিয়াতে আর আমি কলকাতা স্টুডিওতে। হুম। তুমি কি বলেছো এই কথা? বলনি, আমি বলে দিলাম, তাই তো? এইবার মাধ্যমিক পরীক্ষা ভালো হবে, এটা খুশির খবর, তাই তো? এমনি কিন্তু ওর পড়াশোনায় খুবই ভালো, আমি সেই কি মতো বলছি? রেজাল্ট হয় না। হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষাটা আগে দিয়ে নাও মা। হ্যাঁ, সরি, মাধ্যমিক পরীক্ষা ভালো হবে মেয়ের, কোনো অসুবিধে নেই। মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়ে গেলে তারপর একজন ভালো জ্যোতিষের পরামর্শ নিও যে কোন লাইনে গেলে ভালো হয়। এখন পরীক্ষার দিকে কনসেন্ট্রেট করো, কেমন? জয় মা। তো আমার একটা প্রশ্ন, কি ও পড়াশোনায় খুবই ভালো, কিন্তু যতটা ভালো রেজাল্ট কিন্তু সেই ভালোটা হয় না। রাহু ডিস্টার্ব করছে মা। এটা নিয়ে খুব চিন্তা করে, সবসময় টেনশন করে এটা নিয়ে, যেমন যতটা খাটি আমার কেন সেই রেজাল্টটা হয় না। আমার ফার্স্ট হওয়ার যোগ্যতা, কিন্তু আমি থার্ড হয়ে যাচ্ছি। স্বাভাবিক, এটা রাহু গ্রহটা ডিস্টার্ব করছে। বর্তমানে রাহুর মহাদশা এবং রাহু ভাগ্যস্থানে বসে ওর ভাগ্যটাকে নষ্ট করছে। রাহু গ্রহের প্রতিকার দরকার আছে, কেমন? আচ্ছা। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকেই বলে দিই, যারা গ্লোব টিভির পর্দায় আমার অনুষ্ঠানে, লাইভ অনুষ্ঠানে ফোন করেন, তাদের জন্য ফ্রি কনসালটেন্সি থাকে এবং যেটা বলি সেটা সঠিক বলি। আমি কোনোদিন কাউকে বলি না যে আমার কাছেই আসুন, কি খারাপ হয়েছে আপনি আসলে বলবো, কি খারাপ হয়েছে ওই পরে বলবো, বা কেউ ক্ষতি করে রেখেছে। যার যেটা সঠিক সেটাই আমি বলি। আমি কোনোদিনই বলি না যে আমার কাছে আসার জন্য। আমি ঈশ্বর সাধনা করতে করতে এমন জায়গায় পৌঁছেছি যে নিজেকে ঈশ্বরের চরণে সমর্পণ করেছি, যে বাকি জীবনটা মানুষের মঙ্গল করে কাটাবো, যার জন্য মানুষকে সমস্যা থেকে মুক্ত আগে করি, তারপর প্রতিকারের মূল্য নিই। যারা আমার চেম্বারে এসছেন তারা তো জানেনই যে আমি যেটা বলি সেটা করি। আর আমার কাছে পুজোর খরচা, এর খরচা, এই কাজটা হবে না, ওই কাজটা হবে না, এগুলো কোনো কিছুই থাকে না। আমি প্রত্যেকটা মানুষকে, যারা আমার চেম্বারে আসে, প্রত্যেকটা মানুষকে আমি আগে উপকার করি, এবং সেটা বিনা পয়সায়, কোন রকম পয়সা না নিই। মানুষ ভালো হলে, উপকৃত হলে তখন আমি নিই, নচেত না। এই যে সাধকদের, মহাপুরুষদের যে জীবন কাহিনী বাণী আপনাদের সামনে তুলে ধরছি গ্লোব টিভির পর্দায়, তার যদি 80% অর্থাৎ 80% গুণাগুণ আমার মধ্যে থাকে, তার প্রথম গুণাগুণ হচ্ছে মানুষের সেবা করা হচ্ছে পরম ধর্ম। তা আমি এইভাবেই মানুষকে সমস্যা মুক্ত করার চেষ্টা করি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার ছেলের সম্বন্ধে জানতে চাইছি। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে রাজ রায়। জন্ম তারিখ? জন্ম তারিখ হচ্ছে 7/9/2000। 7/9/2000। হ্যাঁ। 2000। টাইম বলো। দুপুর 1:03, কলকাতা। তোমার নাম কি মা? হ্যাঁ, তোমার নামটা কি? টুম্পা রায়। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ওর জন্ম বারটাকে মিলিয়ে নি। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ধনু লগ্ন, ধনু রাশি, মূলা নক্ষত্রে জন্ম। ছেলে তো দেখতে সুন্দর, হ্যান্ডসাম ছেলে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলো, প্রশ্ন কি? ওর কবে থেকে চাকরি হবে দাদা, আর কি চাকরি হবে? আচ্ছা, কবে থেকে চাকরি হবে, কি চাকরি করবে? ছেলে কি নিয়ে পড়াশোনা করেছে মা? ওর আর্টস নিয়ে, প্লেন গ্রাজুয়েশন। প্লেন গ্রাজুয়েশন। এখন কি বাড়িতে বসা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছি সব থেকে আগে, যেখানে তোমার ছেলের দশম ভাবে, দশমপতি তুঙ্গি অবস্থায় থেকে শুক্র নিচস্থ অবস্থায় ওখানেই অবস্থান করছে। এর ফলে ও চাকরি করতো এটাও নয়, ও একটু অলস টাইপের আছে,
হ্যাঁ। বুদ্ধি প্রচুর ছেলের, কিন্তু অলসতা প্রচুর, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং চন্দ্রের স্থানে কেতুযুক্ত রাহুযুক্ত অবস্থায় চন্দ্র একটু পাপ পীড়িত হলো, ফলেও সিদ্ধান্ত নিতে পারে না যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। আমি ঠিক বলছি? হ্যাঁ হ্যাঁ, সিদ্ধান্ত নিতে পারে না। নিতে পারে না। ছেলে কি খুব চা খেতে ভালোবাসে? হ্যাঁ, চা খায়। দেখেছো, হরোস্কোপ দেখে এটাও বলে দিলাম, চা খেতে ভালোবাসে কি বাসে না। তুমি কি আমার শেখানো কলার? না না না, একদম না। তবে এত কিছু বলা সম্ভব তো? এখানে মা দেখতে পাচ্ছি ছেলের দুটো একটা ভালো যোগও আছে হরোস্কোপ অনুযায়ী। সেই যোগটা ও লগ্ন এবং রাশি সাপেক্ষে ষষ্ঠ ভাবে অবস্থান করছে। মানে সেই ষষ্ঠ ভাবটা একটু পীড়িত হওয়াতে এর ফলে কি হলো, সরি, ওর যে অ্যাম্বিশন সেটাও জানি না যে ওকে কি করতে হবে, ওর কি করা উচিত, আগামী দিনে কি হবে, শুধু হতাশ হয়ে যাচ্ছে, ফ্রাস্ট্রেশনে ভুগতে যাচ্ছে সেটা। থাকছে তো? একদম ঠিক, একদম ঠিক। বর্তমানে রবির মহাদশা রাহুর অন্তর্দশা চলছে। রাহু গ্রহ রবিকে পীড়ন দেয়, ফলে 2025 সাল অব্দি ছেলের খুব একটা ভালো হওয়ার কিছু নেই মা। আচ্ছা। এর একটু প্রতিকারের প্রয়োজন আছে, একজন ভালো জ্যোতিষীর পরামর্শ নাও। ছেলের কিন্তু ভালো যোগ আছে দুখানা, কিন্তু যোগগুলো কাজ করছে না, আর রাহু ডিস্টার্ব করছে। রাহু গ্রহটা কেমন, রাহু ওর হরোস্কোপ অনুযায়ী তুঙ্গি থাকলেও একটু ডিস্টার্ব করছে, এটা একটু সামান্য প্রতিকার করলেই ঠিক হয়ে যাবে। বলছি কি, ও সরকারি চাকরির যোগ আছে না? একদম আছে সরকারি চাকরির যোগ। বলছি ও তো পুলিশ নিয়ে তো ফর্মটা ফিল আপ করছে, পুলিশ নিয়ে ওর চিন্তা। হ্যাঁ ঠিক আছে, লাইন চুজ করা ঠিক আছে মা, কিন্তু চাকরিটা হবে না। হবে না? না, ও লাইন চুজ করা ঠিক আছে, বললাম একটু গ্রহগত সমস্যা আছে, এটা ঠিক করে নাও। আর ও চন্দ্র কেতু যুক্ত অবস্থায়, ফলে তৃতীয় ব্যক্তি দ্বারা কেউ ওর চাকরিটা আটকেও রাখতে পারে, কোনো গুপ্ত শত্রু তন্ত্রক্রিয়া করে। আচ্ছা। মানে হওয়া চাকরি সব দেখলে হয়ে গেল, লাস্টে গিয়ে আটকে গেল, এরকমও কেস ঘটবে। হচ্ছে কি এরকম? না, হ্যাঁ, ও চাকরির দিকে মানে কোন রকম কাজের দিকে। ওর কিন্তু সরকারি চাকরি এবং পুলিশেরই চাকরি আছে, কিন্তু তুমি যদি একটু তৎপর হও, ওর একটা ক্ষতি করা আছে মা। চন্দ্র কেতু যুক্ত অবস্থায় লগ্নের সাথে যুক্ত হয়েছে এবং রাহু তার সাথে যুক্ত অবস্থায় রয়েছে। তুঙ্গি গ্রহ ফল দিতে পারছে না, তা তন্ত্রক্রিয়া করে সেটাকে আটকে রাখা হয়েছে মা। একজন ভালো তান্ত্রিকের পরামর্শ নাও, আশা করি তোমার ছেলের এই বাধাটা কাটিয়ে দিলে ও চাকরিটা শিওর পাবে 2025-এ। কেমন? নইলে কিন্তু 2025-এর পর আর চাকরির যোগও আসবে না, আর চাকরি পাবেও না তখন। রবিটা ভালো আছে দাদা? রবিটা ঠিক আছে, রাহুটা ডিস্টার্ব। ঠিক আছে? রাহুটা ডিস্টার্ব, রাহু আর চন্দ্র কেতু বললেন। এর জন্য একদম ভালো তান্ত্রিকের শরণাপন্ন হও, তন্ত্রক্রিয়া দ্বারা ক্ষতি করা আছে। ও, কেমন? এগুলো যদি আমি কাটিয়ে নিই তাহলে অবশ্যই ঠিক মতো কাটাতে পারলে সঠিক তান্ত্রিককে দিয়ে কাজ হবে। আমি বলছি না যে আমার কাছে এসো, আমি বলছি যাকে পছন্দ একজন ভালো তান্ত্রিকের শরণাপন্ন হও। তৃতীয় ব্যক্তি দ্বারা একটা ক্ষতি আছে, ক্ষতিটা কাটাতে পারলেই ঠিক হয়ে যাবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমি সবাইকে চেষ্টা করি যাতে মানুষ ভালো থাকুন। কি সমস্যা হয়েছে নিশ্চয়ই ফ্রি কনসালটেন্সিতে অবশ্যই বলে দেবো, এবং সেই অনুযায়ী আপনারা এগোনোর চেষ্টা করুন। আশা করি জীবনটা, বাকি জীবনটা ভালো থাকবে। এপিসোড যেটা করতে থাকি আমার অনুষ্ঠান মানে ফোনের ঝড়। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকেই বলছেন? আমার নাম দীপ ছেত্রী, আমি মালদা থেকে বলছি। আমি নিজের ব্যাপারে জানতে চাই। আগে কি কোনোদিন ফোন করেছিলেন আপনি আমাকে? না না, দীপ সরকার। আপনার নাম কি দীপ সরকার না দীপ ছেত্রী? দীপ সরকার। দীপ সরকার। বলুন দীপ বাবু, জন্ম তারিখ বলুন। 16/11 টাইম? 2005। জন্মস্থান মালদা, জন্ম সময় 12টা। দুপুর না রাত্রি? দুপুর। 2005 16/11। আর জন্মস্থান মালদা? হ্যাঁ। আমার অনুষ্ঠান দেখেন না আজকে প্রথম দিন? না না, দেখি স্যার, আপনার অনুষ্ঠান ভালো লাগে। বুধবার জন্মবার? হ্যাঁ। সমস্যা কি বলুন? আমার কেরিয়ার রিলেটেড প্রবলেম। কেরিয়ার রিলেটেড। এখন কি করছেন আপনি? পড়াশোনা। এখন পড়াশোনা করছেন, কি নিয়ে পড়ছেন? আমার আপনার অনার্স নিয়ে পড়ছি। কিসের অনার্স? আপনি ইংলিশ অনার্স। ইংলিশ অনার্স, ঠিক আছে। তাহলে আপনি কি এমএ করছেন না বিএ? না স্যার, আমার মানে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার বিএ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ব্যাচেলার। এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার মকর লগ্ন এবং বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রে জন্ম, ঠিক আছে? হ্যাঁ।
এইবার আপনি যে ইংলিশ অনার্স নিয়ে পড়ছেন সেই অনুযায়ী যদি বিচার করা যায়, সেইটা থেকে কিন্তু আপনার স্কুল টিচিং এর জব রয়েছে। আচ্ছা, আর কি রিলেটেড মানে আছে জব? স্কুল টিচিং জব রয়েছে, আর একটা হচ্ছে ক্লারিক্যাল জব রয়েছে, সরকারি অফিসে ক্লারিক্যাল জব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ভালো আছে গ্রহগত, গ্রহ ঠিক আছে, সরকারি চাকরির জন্য ঠিক আছে, রেলের চাকরিও হতে পারে। আচ্ছা, বলছিলাম আর যদি বিজনেস করি তো কি রিলেটেড বিজনেস করলে ভালো হবে? গাড়ির ব্যবসা করুন, লোহার ব্যবসা করুন। ও আচ্ছা, বলছিলাম আপনার ফুডের ব্যবসা করতে পারি? ফুডের ব্যবসা? কি ফুড? আপনার মানে আপনি স্টক করে রাখলাম, পরে সেল করলাম, বাই এন্ড সেল। কিসের ফুড? ফুড তো একাধিক জিনিস হয়, কি ফুড? আপনার মানে সরষার বস্তা বা কিছু। সোর্সের বস্তা চলবে? হ্যাঁ হ্যাঁ। ফুড মানে কিন্তু সব ফুড হয় না, সোর্সের বস্তা চলবে, চিন্তা নেই। সব রকম ফুড বলিনি, সোর্সের বস্তার যদি বিজনেস করে, সোর্সের বিজনেস, তাহলে চলবে। কেমন? জয় মাতারা। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। ড্যামেজটা কোন জায়গায় হয়েছে আমি ধরতে পারি পারফেক্টলি। যেখানে ক্ষতটা তৈরি হয়েছে, মানুষের জীবনে সমস্যা তৈরি হয়েছে, সেই জায়গাটা আমি ধরতে পারি। সেটা কি কারণে? গ্রহগত কারণ, বাস্তুগত কারণ, তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেছে এরকম কারণ, নাকি আপনার বাড়ির আশেপাশে বা পূর্বপুরুষের কোনো আত্মারা আপনাকে আটকে রেখেছে? কোন কারণে আপনার এই সমস্যা? প্রকৃত সমস্যাটা কোন জায়গায়, সেই সমস্যাটাকে খুঁজে বার করি। যদি গ্রহগত হয়, তাহলে কোন কোন গ্রহগুলো ডিস্টার্ব করছে, তার সাথে কি তন্ত্র কোনো রিলেটেড আছে তৃতীয় ব্যক্তি দ্বারা? তাহলে এইগুলো বিচার করার পর একদম নির্ভুল গণনা করে যে সিদ্ধান্ত নি, সেটা হয় সঠিক। এটার প্রথম জ্যোতিষের গুণাগুণ, অবশ্যই আমার সাধন তো যোগ রয়েছেই, আর তার সঙ্গে সঙ্গে মায়াংতন্ত্রের গুণাগুণ। আচার্য পলাশের মেটাল ট্যাবলেট ধারণ করার সঙ্গে সঙ্গেই মানুষ সমস্যা মুক্ত হয়। এটা গ্যারেন্টি এবং চ্যালেঞ্জ সহ, যারা পড়েছেন তারা প্রত্যেকেই জানেন। আর ধারণ ছাড়া প্রতিকার, এই যে দেখতে পাচ্ছেন সাকল্য দিয়ে যে শ্মশানে ক্রিয়া হয় বা আমার বাড়িতে যে যজ্ঞ হয়, এই যজ্ঞে সে অদৃশ্য শক্তিকে আহ্বান করতে হয়। এই সাকল্যের গন্ধে অগ্নিতে নিক্ষেপ করার পর যে গন্ধ উৎপন্ন হয়, সেই গন্ধে আত্মারা সেখানে প্রবেশ করে, যারা হলো ঈশ্বরের দূত। সেই ঈশ্বরের দূতকে দিয়ে কাজ করানো হয়। তারা মায়ের দূত তারা মায়ের কাছে খবর পাঠাবে, বগলা দেবীর দূত বগলা দেবীর কাছে খবর পাঠাবেন, তবে গিয়ে ওই ব্যক্তির নাম এবং ছবি দিয়ে ক্রিয়া করলে ওই ব্যক্তির সমস্যা মুক্ত হবে। এবং ধারণ ছাড়া প্রতিকার প্রত্যেকে 100% সমস্যা মুক্ত হন। ধারণ ছাড়া প্রতিকার মানে হাতে কিছু দিলাম বা বাড়িতে রেখে দিন, তা হয় না। সেই ব্যক্তির মঙ্গল করতে গেলে এই যজ্ঞের প্রয়োজন হয়। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি সঙ্গমিত্রা বসু বলছি, আমি বালিগঞ্জ থেকে বলছি। আমি আমার ছেলের ব্যাপারে জানবো। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে তপব্রত বসু। জন্ম তারিখ? 24শে মার্চ 1986। টাইম? হ্যাঁ, বিকেল 4:41। জন্মস্থান আশা করি কলকাতা? হ্যাঁ, কলকাতা। আর সময় নেই মা, টিভি কন্ট্রোল রুম থেকে 1 মিনিট দেখাচ্ছে, ঝটপট প্রশ্ন বলুন আমাকে। কি? হ্যাঁ, আমি ওর আয়ুর ব্যাপারে একটু জানতে চাই। আয়ুর ব্যাপারে? ঠিক আছে। আয়ু মানে সোমবার জন্মবার? হ্যাঁ, সোমবার জন্মবার। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি ও সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করছে। ছেলে একটু জেদি, একগুয়ে, একটু মাথা গরম। ছেলে আজকে সকালে কি খেয়েছে মা? ছেলে আজকে সকালে হচ্ছে আপনার খেয়েছে, ওই যে ভাত খেয়েছে, আর পনিরের তরকারি খেয়েছে, আর লাউয়ের তরকারি খেয়েছে। ছেলে তো একটু জেদি, একগুয়ে তো? হ্যাঁ, যেটি একগুয়ে, মাথা গরমও আছে। হ্যাঁ, অষ্টম ভাবটা পীড়িত হয়ে গেছে, দারিদ্র যোগ আছে, আয়ু কম। আয়ু কম? আচ্ছা, তাও কিরকম, কতদিন? এটা বলার অধিকার নেই মা, এইভাবে টিভির অনুষ্ঠানে বা আমার চেম্বারে কাউকে আলবো। আমি এটুকু শোনো শোনো শোনো, হ্যাঁ, পার্টিকুলারলি এখানে রবি এবং শুক্রের একটা দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে অষ্টম ভাবে, এবং তার সাথে লগ্ন ভাবটা পীড়িত হয়েছে বকরি, বুধ এবং বৃহস্পতি একত্রিত ভাবে থাকাতে। শুধু আয়ু নয়, বিবাহিত জীবনটাও ভালো নয়।
এই দুটো কাজই একসঙ্গে করলে তবে গিয়ে একটু ভালো হবে। তৃতীয় স্থানে কেতু গ্রহ এবং চতুর্থ ভাবে শনি বক্রী অবস্থায়, বাড়িতে কোনো গুপ্ত শত্রু বা বাড়ির শত্রু দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা ছেলের। এমনি গ্রহগত কারণে তো আয়ু কম, তাছাড়া ওর উপর একটা ক্রিয়া করা হতে পারে। মাত্র 40 বছর আয়ু, ওই জন্য আমি খুবই চিন্তিত। মা ওই আয়ুটা আমি বলতে পারবো না কতদিন আয়ু, তবে স্বল্পায়ু এটুকু বলে দিলাম। আচ্ছা, তা এটা কি গ্রহের প্রতিকার করলে দারিদ্র যোগ কাটালে কি এটা ঠিক হবে? এটা দেখো মা, গ্রহের প্রতিকারের সঙ্গে সঙ্গে একটা ক্ষতি করা আছে মনে হচ্ছে। এইটা চতুর্থ ভাবে যেহেতু শনি বক্রী অবস্থায়, হাতে রেখা দেখলে নিশ্চয়ই, হাত দেখলে তখন সরাসরি বোঝা যাবে যেটা গ্রহগত কারণে হচ্ছে না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি। তবে গ্রহগত কারণ তো রয়েছেই, তার সাথে তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি থাকার সম্ভাবনা আছে। সেটাই আমি বলছি যে দুটো যদি প্রতিকার করা 100 বার ছেলের, তাহলে কি ওর আয়ুটা ঠিক হবে? হ্যাঁ এইবার হচ্ছে নারায়ণ যতদিন আপনার ছেলের জন্য আয়ু রেখেছেন, গ্রহরা রাখিনি, কিন্তু ঈশ্বর তার জন্মকালীন যে গ্রহটা রেখেছেন, আপনি যে 10 দিন 10 মাস গর্ভে ধারণ করেছেন, নারায়ণ খুশি হয়ে তাকে ভূমিষ্ঠ হওয়ার অধিকারী হয়ে দিয়েছিলেন। সেই জায়গাটায় ওর আয়ুটা ততদিন অবধি থাকবে যতদিন নারায়ণ ধরে রেখেছেন। কেমন? জয় মা তারা। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। অনুষ্ঠান শেষ করার সময় আবার দেখা হবে আগামী দিন, লাইভ অনুষ্ঠানে আসবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যতম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।